শুভেচ্ছা, আমন্ত্রণ দেই জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। বন্যার পানি নেমে যাওয়ায় বাড়ছে বিভিন্ন রোগবালাই। এ বিষয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, হাসপাতালে কোন সমস্যা নিয়ে বেশি রোগী আসছে, চিকিৎসা সেবা কেমন চলছে? ডানা, বন্যা পরবর্তী যদি পরিস্থিতির কথা বলতে হয়, যে বন্যা পরবর্তীতে পানি নেমে যাওয়ায় পানিবাহিত অনেক রোগ দেখা দিয়েছে নোয়াখালীতে। তো এর মধ্যে বিশেষ করে ডায়রিয়াটা প্রকট আকার ধারণ করেছে। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। তোর মধ্যে 8টি উপজেলায় ডায়রিয়া যে প্রকট রূপ দেখা দিয়েছে, এটি আসলে সামলাতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা সিভিল সার্জন অফিস, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একের সাথে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটাল। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ডায়রিয়া ওয়ার্ডের একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ডায়রিয়া রোগী, তারা ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছেন। শিশু, বৃদ্ধ, বয়স্ক, নারী, পুরুষ সবাই একাকার হয়ে গেছে এই ডায়রিয়া ওয়ার্ডে। জেলা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, আসলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের জন্য মাত্র 20টি শয্যা বরাদ্দ থাকলেও কিন্তু এখানে 20টি শয্যার বিপরীতে বর্তমানে প্রায় আজকের হিসাবে ভর্তি রয়েছে প্রায় 3 শতাধিকের উপরে ডায়রিয়া রোগী। এর মধ্যে নারী রয়েছে, পুরুষ রয়েছে, বৃদ্ধ রয়েছে। তো এইসব মিলিয়ে আসলে এই 20 শয্যার বিপরীতে 300 রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সেবক সেবিকা, ডাক্তাররা। একই সাথে যে জেলা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, গত 10 দিনে নোয়াখালী জেলা হাসপাতালে প্রায় 700রও অধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন, চিকিৎসা নিয়েছেন। কেউ বাড়ি ফিরে গিয়েছেন, কেউ আবার বেশি আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে অবস্থান করছেন। তো আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করব, কিছু ডায়রিয়া রোগীর সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনারা এখানে কবে এসেছেন এবং আপনার রোগীর এখন কি অবস্থা? রোগীর অবস্থা এখন মোটামুটি ভালো আছে। আমরা আসছি 3-4 দিন হয়েছে, এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি ভালো আছে, একটু ভালো আছে। জি। আচ্ছা, কোনো ওষুধ সংকট বা ডাক্তারের চিকিৎসা কোনো গাফিলতি পেয়েছেন কিনা? না না না, ওষুধ সবকিছু আছে এখন। সরকারিভাবে যেসব ওষুধ বরাদ্দ হয়েছে সেগুলো দিয়েছে কিনা? হ্যাঁ, দিয়েছে সব কিছু দিতেছে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি গত 4-5 দিন থেকে এখানে অবস্থান করছেন তার সন্তানকে নিয়ে। তো এখন মোটামুটি তার সন্তান অবস্থা ভালোর দিকে রয়েছে। একই সাথে তিনি জানিয়েছেন যে হাসপাতাল থেকে যে চিকিৎসা সেবা দেওয়া সেটা তিনি পেয়েছেন, যে সরকারিভাবে যে ওষুধ রয়েছে সেটাও তিনি পেয়েছেন বলে জানিয়েছেন। তো এই বিষয়ে আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো। আরেকজন যে অভিভাবক রয়েছে, এখানে কে ভর্তি রয়েছে আপনার? আমার ছেলে ভর্তি রয়েছে। আচ্ছা, আপনার কদিন হয়েছে এখানে ভর্তি? 4 দিন। কি অবস্থা দেখছেন এখানে যে আপনার? এখন মোটামুটি একটু ভালো আছে, কিন্তু আমরা সব ওষুধ বাইরে থেকে নিয়ে আসছি, এখানে শুধু স্যালাইন দিচ্ছে। আচ্ছা, আর ডাক্তারদের বা সেবক সেবিকাদের কোনো গাফিলতি আছে কিনা? আছে, অবশ্যই আছে। ওদেরকে সময় তো পাওয়া যায় না, এখানে নার্সের পরিমাণ অনেক কম, নার্স অনেক বেশি দরকার। এখানে 2-3জন নার্স আসছে, লোক তো আপনি দেখতেছেন প্রচুর লোক এখানে। ধন্যবাদ। তিনি যেমনটি আরেকজন অভিভাবক তিনি জানিয়েছেন যে তার সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন আজ বেশ কয়েকদিন। তো তিনি একটি জিনিস অভিযোগ করে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকায়, সেবক সেবিকা না থাকায়, যে চিকিৎসক না থাকা, আসলে একটা হযবল অবস্থা বিরাজ করছে এই ডায়রিয়া ওয়ার্ডে। যে সরকারিভাবে যে অনেক ওষুধ বরাদ্দ রয়েছে, কিন্তু তারপরও তাকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো আমি আপনাকে আরেকটি চিত্র দেখাবো, যে এখানে বর্তমানে একজন ডক্টর তিনি রয়েছেন, একই সাথে একজন সেবিকাকে আপনি দেখতে পাচ্ছেন যে তারা হেঁটে হেঁটে রোগী দেখছেন এবং ডায়রিয়া আক্রান্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তো জেনারেল হাসপাতাল থেকে আসলে আরেকটি তথ্য জানানো হয়েছে যে নোয়াখালী জেনারেল হাসপাতালে যে নতুন একটি ভবন নির্মাণাধীন রয়েছে, যেটি 12 তলা বিশিষ্ট, সেটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় শয্যার সংকট রয়েছে। যদি এই ভবনটি নির্মাণ কাজ শেষ হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে হয়তোবা
এই যে ডায়রিয়া, বিশেষ করে যে প্রাকৃতিক দুর্যোগকারিত যে দুর্যোগ আর কারণে যেসব যে রোগবালাই দেখা দেয়, সেসব রোগবালাই তারা সেবা দিতে অনেকটা তাদের ভালো হবে বলে তিনি মনে করছেন। একই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন দ্রুত এই নতুন ভবনটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ডানা, এ হচ্ছে নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি, ডায়রিয়ার প্রকোপ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে কি সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বন্যার কারণে এখনো বন্ধ রয়েছে ফেনীর 920টি শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা জেলা প্রশাসনের তথ্য মতে যেটি দেখেছি, তিনি বলেছেন এ পর্যন্ত ফেনী জেলার বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা তার কাছ থেকে আরেকটি তথ্য জেনেছি যে এখনও পর্যন্ত 88টি আশ্রয়ন কেন্দ্রে এখনও পর্যন্ত প্রায় 9,500 মানুষ এখনো আশ্রয় নিচ্ছে। এর কারণ হচ্ছে আসলে মানুষের এই বন্যায় মানুষের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য আসলে মানুষগুলো এখনো আশ্রয় প্রকল্পে বসবাস করছে, সেজন্য তারা আসলে বাড়ি ফিরতে আসলে দেরি হচ্ছে। বাড়িগুলো সংস্কার করার পরে আসলে তারা বাড়ি ফিরবেন। আমি এই মুহূর্তে রয়েছি আসলে ফেনী সদরের বারাইপুর এলাকায়। আমার পিছনে আসলে সড়ক ও জনপদের আসলে একটি সড়ক দেখছেন। এই সড়কগুলো আসলে এবারের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো সড়ক ইতিমধ্যে যে খালাখন্দ সৃষ্টি হয়েছে, এতে আসলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং কি বিভিন্ন ছোট যান চলাচল করতে আসলে বেগ পেতে হচ্ছে এবং কি অনেকগুলো ছোট যান আসলে চলতে আসলে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও চালকরা জানিয়েছেন। তবে বন্যার সার্বিক যে পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে থাকলেও আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে সকল যারা বাড়িঘর হারিয়েছেন তারা নিঃস্ব হয়ে মানবতা জীবনযাপন করছেন। যারা কৃষি মৎস্য সহ বিভিন্ন দপ্তরের ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও আসলে দুর্বিষহ হয়ে মানবতার জীবনযাপন করছেন। কিভাবে ঘুরে দাঁড়াবেন সেসব বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে এইসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো সহসায় ভূমিকা পালন করবে এমনটি প্রত্যাশা আসলে তারা করছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা হওয়ার স্বাভাবিক কার্যক্রম চলছে ঢাকা মেডিকেলে। নিরাপত্তা মোতায়েন আছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানকার স্বাভাবিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ঢাকা মেডিকেলে এখন কি পরিস্থিতি দেখছেন, রোগীরা কি বলছেন, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, ঢাকা মেডিকেলে কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি র্যাব দেখতে পাচ্ছি এবং সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কিন্তু এখানে নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। যে দাবিটি চিকিৎসকদের পক্ষ থেকে ছিল সেটি কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখানে কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সেরকম পরিস্থিতি আসলে তৈরি হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে যেসব চিকিৎসক আন্দোলন করছিলেন এবং তারা সারা দেশে শাটডাউনের ঘোষণা দিয়েছিল, সেখানে কিন্তু প্রধান স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে কিন্তু তারা সেই বৈঠকটি এবং যে কমপ্লিট শাটডাউন সেটি কিন্তু তারা প্রত্যাহার করার ঘোষণা দেয়, যদিও অপর একটি অংশ কিন্তু সেই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়নি। ফলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের যে শাটডাউন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে, যদিও জরুরি বিভাগ সেখানে কিন্তু খোলা রয়েছে। জরুরি বিভাগের বাইরে যে সব আউটডোরের সেবা কিংবা ইনডোরে যেসব রোগীর ভর্তি কিংবা অপারেশন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং তারা যেটি দাবি করছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই ব্লকেড কর্মসূচি অর্থাৎ যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে জরুরি বিভাগ যেটি সেটিও কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু
অনেকটা বেশি ছিল। তবে আজকে যেহেতু জরুরি বিভাগটি খোলা রয়েছে, ফলে স্বাভাবিকভাবে কিছুটা আসলে মানুষের ভোগান্তি কমেছে। তবে এর বাইরে কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিদিনই কিন্তু এখানকার আউটডোরে কিন্তু হাজারের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। সেখানে গাইনোকোলজিক্যাল বিষয় থেকে চর্ম, যৌন এবং মেডিসিন, আনুষঙ্গিক সব বিষয়ই কিন্তু আসলে ব্যাপক পরিমাণে রোগী আসে, সেইগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে স্বাভাবিক যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরি থেমে গিয়েছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং নিরাপত্তা যেহেতু এখন পর্যন্ত সেরকম কোনো আশঙ্কা দেখছি না। এবং আমরা যতটুকু জানি যে গত পরশুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেখানে একজন রোগী আসেন যিনি বিউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটির শিক্ষার্থী। তিনি রোড অ্যাক্সিডেন্টে আহত হন এবং তাকে এখানে নিয়ে আসা হয়। সেই শিক্ষার্থীর কিন্তু নিয়ে আসার পরে তার অভিভাবক ছিল না এখানে, সেখানে অপারেশনের মতো কিছু জটিল অপারেশন করা প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু সম্ভব ছিল না। ফলে নানা জটিলতায় কিন্তু সেই শিক্ষার্থীর মারা যায় এবং সেখানে কিন্তু সেই শিক্ষার্থীর যে গুরুতর অবস্থা সেটিও কিন্তু চিকিৎসকরা বলছিলেন। এরপরে আসলে কে বা কারা শিক্ষার্থী নাম দিয়ে বিউবিটির শিক্ষার্থী পরিচয় দিয়ে তারা কিন্তু নিউরো বিভাগ যেটি আছে সেখানে কিন্তু চিকিৎসকদের উপর হামলা করে। এরপরে কিন্তু আমরা দেখতে পারি দ্বিতীয় ঘটনা যেটি ঘটে রাত 9টার পরে, সেখানে কিন্তু একদল সন্ত্রাসী জরুরি বিভাগের যে ভর্তি রোগী থাকে সেখানে কিন্তু ঢুকে একজন মানুষকে আসলে কুপিয়ে হত্যা করে এবং সেখানে চিকিৎসকরা বলছেন যে আসলে তাদের নিরাপত্তা এখানে ব্যাহত হয়েছে এবং এই অনিরাপত্তার কারণে আসলে তারা এখন পর্যন্ত চিকিৎসা সেবা সেটি কিন্তু দিতে পারছে না। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময় চিকিৎসকদের উপর নানাভাবে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছিল যে মানুষের প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু চিকিৎসা অবহেলা সহ নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সেখানে হামলার ঘটনাগুলো ঘটেছে। যদিও চিকিৎসকরা বলছেন যে আসলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা হচ্ছে না এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দিয়েছেন। এরপরেও কিন্তু আসলে এসব ছোটোখাটো ঘটনার পরেই কিন্তু চিকিৎসকরা গতকালকে কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং সেটাই কিন্তু দফায় দফায় তাদের আন্দোলনের কঠোরতা সেটি কিন্তু বেড়েছে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। তো ডনাই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেশে নতুন করে বাড়ছে চালের দাম। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া, কুষ্টিয়া ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়, নাহিদ হাসান তিতাস ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, চালের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জানা, আসলে দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেই সুযোগটা কিন্তু কাজে লাগায় সুযোগ সন্ধানী কিন্তু হাতে গোনা কিছু ব্যবসায়ী। বগুড়ার বাজারে কিছুদিন আগে পর্যন্ত চালের বাজার সম্পূর্ণরূপে স্থিতিশীল ছিল, কিন্তু এখন বর্তমানে চিকন চালের বাজার স্থিতিশীল থাকলেও কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে মোটা চালের বাজার। আপনি জেনে অবাক হবেন, আসলে শুধুমাত্র ত্রাণ দিতে যাওয়ার জন্য হঠাৎ করে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বগুড়া সহ আশেপাশের যে চাল কল মালিকরা আছে তারা কিন্তু হঠাৎ করে এই মোটা চালের দামটা বাড়িয়ে দিয়েছে। বগুড়ার বাজারে আজকে যে 29 চাল বলে সেই 29 চাল 52 টাকার চাল আজকে বিক্রি হচ্ছে 56 টাকা এবং 28-এর একটি চাল 28 চাল সেই চাল 55 টাকার চাল সেটি বিক্রি হচ্ছে 58 টাকাতে। আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে চিকন যে চাল, কাটারি চাল, নাজির চাল, সেই চালের যে বাজার আগের দামে বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা এবং নাজির চাল যে চালটা বলা হয় নওগাঁ থেকে আসে সেই চাল এখনো বিক্রি হচ্ছে 78 টাকায়। তবে বগুড়া সহ আশেপাশে যে অটো রাইস মিলগুলো রয়েছে এইবারের শুরু থেকেই কিন্তু চালের পর্যাপ্ত উৎপাদন কিন্তু ছিল এবং ব্যবসায়ীদের একাংশ বলছে যে এই বছর এবারের মৌসুমে চালের বাজার বেশি হওয়ার কারণ যে তাদেরকে বেশি দামে ধান কিনতে হয়েছে। ধানের বাজার বেশি হওয়ার কারণে কিন্তু তাদেরকে চালও বেশি দামে
কিনতে হচ্ছে। নতুন করে ধানের মৌসুম না আসা পর্যন্ত কিংবা চাল আমদানি না করলে বাজার কিন্তু এরকম অস্থিতিশীলই থাকবে। আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে যে ঊর্ধ্বমুখী এই বাজারে তারা কি কি প্রতিবন্ধকতা মোকাবেলা করছেন। ধন্যবাদ। আসলে আমরা যারা ছোটখাটো চাকুরি করি আমাদের একান্তই চাওয়া সরকার যেমন জ্বালানি তেলের দামটা কমিয়েছে তেমনি দ্রব্য মূল্যকে ফার্স্ট প্রায়োরিটি রেখে, কারণ সাধারণ মানুষ ঘুম থেকে ওঠার পরে আমাদের 3 বেলা খেতে হয়, সব জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু বেতন তো আসলে বাড়ে না। এই জন্য খাবারের প্রথমে চালের ব্যাপারটা আসে। সরকার চাল সহ সকল নিত্যপণ্যের দাম যেন সাধারণ জনগণের নাগালে রাখে, এটাই চাওয়া থাকবে। এবং এটা যদি করতে পারে সাধারণ মানুষ ডক্টর ইউনূসকে সারা জীবন মনে রাখবে, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। ডানা, আপনি শুনছিলেন একজন ক্রেতা বলছিলেন যে যেহেতু দেশে সংস্কারের কাজ শুরু হয়েছে তাদের এখন দাবি যে সর্বপ্রথম এই চাল সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য, এবং বগুড়া উত্তরের প্রাণকেন্দ্র যে জেলাকে বিবেচনা করা হয় এই জেলায় যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে সাধারণ মানুষের যেটি কথা এবং ব্যবসায়ীদের একাংশের কথা, এই জেলায় কখনো চালের সংকট হওয়ার কথা না। বড় বড় রাইস মিল থেকে হাতে গোনা কিছু ব্যবসায়ী তারা কিন্তু চাল নিজেদের কাছে মজুত করে রেখেছে এবং এই মজুত করার কারণে চালের বাজারে কিন্তু এই কৃত্রিম সংকট কিন্তু দেখানো হয় এবং দেশের প্রয়োজনে যখন সর্বপ্রথমে ব্যবসায়ীদের দরকার হয় সে তার মাঝে অসাধু ব্যবসায়ীরা কিন্তু হঠাৎ করে এই যে চালের দাম বাড়িয়ে দেয় এবং মোটা চালের বাজার যে এই বৃদ্ধি, এতে করে কিন্তু অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যে আসলে মানবতার সেবায় যখন তাদের এই মোটা চালের প্রয়োজন তখন সেই চাল তাদেরকে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, যা সত্যি এই বাংলাদেশের প্রেক্ষাপটে দুঃখজনক। তবে এটি কিন্তু সব ব্যবসায়ীরাই করছেন না। বগুড়ার অনেক উপজেলার ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের স্বল্প লাভে স্বল্প মুনাফাতে চাল বিক্রিরও চেষ্টা করে যাচ্ছেন। আমার কাছে এটি ছিল সর্বশেষ। আমরা চালের বাজারের আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাইদ হাসান তিতাস। ধন্যবাদ সঞ্জু। বগুড়ার মতো কুষ্টিয়ার বাজারেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ চালের দামের সব ধরনের চালই কুষ্টিয়ার বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকের বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট চাল, সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং মোটা যে আটাশ চাল অর্থাৎ যেটাকে গরিবের চাল বলা হয় সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার যে বাজারগুলো রয়েছে চালের সেখানে কিন্তু 56 টাকার নিচে কোনো চাল নেই। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী, অর্থাৎ চালের দাম বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অস্থিরতা এটি কিন্তু কোনোভাবেই কমছে না। তাই সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ জন্মাইছে এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে দীর্ঘদিন ধরে যে মিল মালিকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণেই কিন্তু কোনোভাবেই চালের বাজারটি নিয়ন্ত্রণ হচ্ছে না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারের আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছে চালের দাম বৃদ্ধিতে কিন্তু এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল গেট থেকে যে দামে কিনছেন তার থেকে 2 টাকা বা 1 টাকা লাভ করে কিন্তু তারা বিক্রি করছেন। তাই বলছেন যদি মিল গেটে দাম কমে তবেই কিন্তু কম দামে বেচতে পারবেন, তাছাড়া কোনোভাবেই বেচা তাদের সম্ভব নেই। তবে তারা কিন্তু একটা আশঙ্কার কথা বলছেন, এই দীর্ঘদিন ধরে চালের বাজারের এই অরাজকতা চলার কারণে কিন্তু তাদের বেচা কিনা কমে গেছে। তারা বলছে এক প্রকার তাদেরও কিন্তু লাভ কমে গেছে, তাই তারাও চাই যে চালের দামটি কমুক। আর এ বিষয়ে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের নানা অজুহাত, কখনো ধানের দাম বৃদ্ধির অজুহাত, কখনো আবার ধান সংকটের কথা বলছেন। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত ধানের যে সংকট সেটি রয়েছে এবং ধানের দাম চড়া, যার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু চালের দাম আসলে চড়াই থাকছে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অস্থিরতা এটি নিয়ন্ত্রণে কিন্তু তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি, কারণ বড় বড় মিল মালিকদের যে সিন্ডিকেট যেমন কথিতই রয়েছে যে কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিকরা রয়েছে সেই মিল মালিকদের হাতেই কিন্তু দেশের চালের বাজারটা নিয়ন্ত্রিত হয় এবং দাম নিয়ন্ত্রিত হয়। তাই সাধারণ যারা ভোক্তা তারা বলছেন যদি কুষ্টিয়ার এই বড় বড় মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবে চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায় এই কুষ্টিয়া থেকে। যদি এই কুষ্টিয়ার বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু।
ধন্যবাদ তিতাজ আপনাকে। আপনি যেমন বলছিলেন আসলে সারা দেশের মতো কিন্তু দেশের সর্বোত্তরের জেলা যে পঞ্চগড়, সেই পঞ্চগড়েও কিন্তু আসলে চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু আজকে বাজারে ঘুরে কিন্তু সেটা লক্ষণীয় হয়েছে। আমি সকাল থেকে আসলে পঞ্চগড়ের বিভিন্ন বাজারে খোঁজ নিয়েছি, প্রত্যেকটি চালে কিন্তু আসলে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা সাধারণ যারা ক্রেতা তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে আসলে প্রত্যেকটি চালের বস্তায় প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি হয়েছে, যেই কারণেই কিন্তু আসলে এখানে বা প্রত্যেকটি খোলা বাজারে কিন্তু আসলে চালের দাম অনেক বলে জানিয়েছে। বিশেষ করে যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে দাম বৃদ্ধিতে তারা বেকায়দা পড়েছে। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। আপনার কাছে জানতে চাই যে চালের বাজার বর্তমান কি রকম, আগে কি রকম নিচ্ছেন? এখন আগে ছিল বাজারটা বেশি কম ছিল, তারপর একটু কমে ছিল, আর আবার বাড়িছে, আবার 5-15 টাকা বাড়ে গেছে, 50 টাকা লাগবে। যদি আরো যদি কম হয় একটু ভালো লাগবে। আমি তো ভ্যান চালা খাই, আর কিছু তো ইনকাম নেই, বাইরে ইনকাম করে তো কোনো বুদ্ধি নেই, কি করে ভাবে চলবে। আমরা শুনছিলাম যে একজন ক্রেতার কাছে, আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে যে চালের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? চালের দাম আসলে মিলে চালের দাম বাড়ে গেছে, যে অটো মিল মালিকরা চালের দাম অনেক বাড়ায় দিচ্ছে। ওরা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বেশি। তো এই অটো মিল থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, এই জন্য চালের বাজারে প্রত্যেকটি চাউলে 100 থেকে 150 টাকা। কিছু কিছু চাউল, মোটা চাল যেটা নিম্ন আয়ের মানুষ খায়, সেই চাউলটা প্রায় বস্তায় 200 টাকা বাড়ে গেছে। এই চলতি মাসের যদি শুরু থেকে হিসাবটা করা যায় তাহলে 2500 টাকা চাউলটা এখন 2700 টাকা বর্তমান বাজারে। একটা বস্তা চাউলে 200 টাকা করে বাড়ে গেছে গোটা চাউলটা। আমরা শুনছিলাম যে একজন ব্যবসায়ীর কাছে, আসলে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি বস্তায় কিন্তু 500 টাকা থেকে 400 টাকা বৃদ্ধি পেয়েছে। এমনি করে আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে পঞ্চগড়ের যে উৎপাদন হয়, আমরা দেখেছি যে এই গত মৌসুমে প্রায় 33,000 হেক্টর জমিতে কিন্তু আসলে বড়র আবাদ হয়েছে। সেই তুলনায় কিন্তু এখানে চাহিদা রয়েছে 20 থেকে 22,000 মেট্রিক টন। এই চাহিদার উদ্বৃত্ত কিন্তু থেকে থাকে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখানে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে কিন্তু চালের দাম কিন্তু অনেকটা বেশি আমরা লক্ষ্য করেছি, এবং এখানে সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে তৎকালীন যে সরকার, শেখ হাসিনা সরকার, সেই সরকার পদ থেকে আগে যে দাম ছিল তার থেকে বর্তমান বাজারে কিন্তু আসলে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে বলে এমনটি কথা বলছে। তারা বলছে যে আসলে এইখানে উৎপাদন যে পরিমাণে হয় সেই পরিমাণে আসলে কিন্তু ধানের দাম এবং চালের দাম কম থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে চালের দাম দিন দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আসলে দাবি রয়েছে যে আসলে বাজার নিয়ন্ত্রণ করার, অর্থাৎ নিয়মিত যে বাজার মনিটরিং করার, সেই মনিটরিং করার জন্য তারা কিন্তু সাধারণ ক্রেতারা দাবি জানিয়েছে। এদিকে কিন্তু আমরা কথা বলেছি যে সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাকে বলছে যে আসলে অধিকাংশ চাল কিন্তু অটো মিল থেকে নেওয়া হয় বা ক্রয় করা হয়। সেই অটো মিলগুলোতে আসলে চালের রেট আসলে অনেক বেশি থাকার কারণে এটি কিন্তু খুচরা বাজারে কিন্তু আসলে প্রভাব পড়ছে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। বগুড়া, কুষ্টিয়া ও পঞ্চগড় থেকে সেখানকার বাজার দরের সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নয়াপল্টনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বুকে এতটুকু তাদের করুণা হলো না, ওই মুগ্ধের মতো ছেলে, আবু সাইদের মতো ইংরেজি ছাত্র, আপনার ফৈয়াজের মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা, এদের বুককে ঝাঁঝরা করে দিতে। কারণ শেখ হাসিনা বলেছেন আমার ক্ষমতা চাই, তোমরা সবকিছু করো, পাশে ভারত আছে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন।
সেই দেশ থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করছে, তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন। ওরা নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। নিজেদের বাড়িতে পেলে পুষে যে লোক তৈরি করেছে তাদেরকে নির্বাচন কমিশনে, তাদেরকে বিচার বিভাগে শেখ হাসিনা দিয়েছেন। এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন, এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। তার মানে আপনারা গণতান্ত্রিক দেশেও বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। আপনাদের সবকিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনাকে দরকার ছিল এতই। দেশের স্বাধীনতা, দেশের জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরাই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভু। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না। অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন? তো সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে। যে ব্যক্তিটা গণশত্রু, যে ব্যক্তি নিজের দেশের মানুষ, শিশু, কিশোর, তরুণকে হত্যা করে, তাকেই আপনি সমর্থন করছেন। তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু, আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন? আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না। এখানে শিশু, কিশোর, পুরুষ, নারী কাউকে ভালোবাসেন না। আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে। বন্ধুরা আমার, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি সৃষ্টি করেছেন শহীদ জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য কমান্ডার, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। নয়াপল্টনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন 23 জনপদ লাইভ। কমেছে জ্বালানি তেলের দাম, তবে তার খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে। এ বিষয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, জ্বালানি তেলের দাম কমানোর কোনো প্রভাব পড়েছে কিনা, কি বলছে সাধারণ মানুষ? গতকাল মধ্যরাত থেকে যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, নতুন যে সরকার এসেছে, সরকার আসার পরে যেভাবে সাধারণ মানুষের মাঝে সুখবর যেটি দিয়েছেন যে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে, কিন্তু জ্বালানি তেলের দাম কমানো হওয়ার পরেও সাধারণ মানুষের যে সুফল পাওয়ার কথা সেটি এখনো পায়নি। কারণ আমরা গতকালকে থেকে মূলত 31 তারিখ মধ্যরাত থেকে যে তেলের নতুন দাম যেটি কার্যকর করা হয়েছে, তার পরপরই প্রতিটি পাম্প এবং ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত দামে যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামে কিন্তু তেল বিক্রি হচ্ছে। এতে করে যখন তেলের দাম কমানো হয়েছিল, সাধারণ যারা মানুষ রয়েছেন এদের মাঝে স্বস্তি ফিরেছিল কারণ তারা যে আশাটি দেখেছিলেন যে নতুন অন্তর্বর্তী সরকার আসার পরপর যে এখনো 1 মাস পূর্ণ হয়নি, 1 মাস পূর্ণ না হয় যে সরকার যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সাধারণ মানুষের সুফলের জন্য, সেটি কিন্তু আসলে প্রান্তিক জীবনে এখনো পড়েনি। কারণ তেলের দাম কমার পরে যে গণপরিবহন যেগুলো রয়েছে, যাত্রীবাহী বাস, গাড়ি, এগুলোতে এখনো কোনো ধরনের গাড়ি ভাড়া কমানো হয়নি। আগের নিয়মে আগের যে পুরাতন নিয়ম বা আগের সরকারের আমলে যে গাড়ি ভাড়াগুলো নির্ধারণ করা হয়েছিল, সেই নির্ধারিত ভাড়ায় কিন্তু এখনো যানবাহনগুলো, গণপরিবহনগুলো চলছে। এতে করে সাধারণ মানুষের মাঝে আসলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ তারা যেটি বলছেন, নতুন অন্তর্বর্তী সরকার আসার 1 মাস পূর্ণ না হওয়াতেই তারা সরকার যেভাবে বিভিন্ন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে কমে নিয়ে আসছে, কিন্তু এতে করে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়ছে না। কারণ তেলের দাম কমানো হলে আগের দামে এখনো যে গাড়ি ভাড়া সেটি নেওয়া হচ্ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ তারা যদি বলছেন নতুন করে তেলের দাম নির্ধারণ করা হয়েছে, কারণ এই পেট্রোল ডিজেলে 1 টাকার বেশি আর অকটেন গুলোতে 6 টাকার বেশি দাম কমানো হয়েছে। কিন্তু দাম কমানো হলে গণপরিবহন গুলোতে কোনো ধরনের আসলে গাড়ি ভাড়া
কমানো হয়নি, বরং অনেক ক্ষেত্রে গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে মূলত ভাড়া আদায় করা হয়। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারা যদি বলছেন এটা আসলে দ্রুত তদারকি করা প্রয়োজন, অথবা যারা বাস মালিক সমিতি রয়েছেন এবং তাদের সাথে সমন্বয় করে দ্রুত গাড়ি ভাড়া কমানো দরকার। কারণ তেলের দাম যেভাবে কমানো হয়েছে, সমন্বয় করে করে তেলের দাম ধীরে ধীরে কমানো হচ্ছে, এতে করে গাড়ি ভাড়াও কিন্তু ধীরে ধীরে কমানো প্রয়োজন। না এতে করে মানুষের যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে সেটি আরো বাড়বে। এবং আমরা যেটি সকাল থেকে কয়েকটি জায়গায় দেখেছি, বিভিন্ন বাস এবং যাত্রীবাহী যে সব বাসগুলো সেগুলোতে সাধারণ মানুষের সাথে এবং গাড়ির চালক হেলপারের সাথে অনেকাংশে বাড়াবাড়ি পর্যন্ত হয়েছে। কারণ সাধারণ মানুষ বলছেন যে তেলের দাম যেভাবে কমানো হয়েছে সেভাবে কিন্তু গণপরিবহনের ভাড়া কমানো হয়নি, কারণ আগের দামেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এতে করে মানুষের যে ক্ষোভ সেটি তারা বহিঃপ্রকাশ করছেন। আরেকটি বিষয় বলে রাখি, এখানকার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন বা সচেতন যারা নাগরিক রয়েছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে সবসময় সোচ্চার থাকেন, তারা যদি বলছেন যে তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে পর্যায়ক্রমে কমানো হচ্ছে, এতে করে সাধারণ মানুষের যে স্বস্তি ফিরে আসার কথা সেটি ফিরে আসছে, কিন্তু তেলের দাম কমানোর পরে যে সুফল পাওয়ার কথা সাধারণ মানুষ সেটি সুফল পাচ্ছে না। কারণ গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন এবং যাত্রীবাহী যতগুলো বাস রয়েছে সবগুলোতেই কোনো ধরনের ভাড়া এখনো কমানো হয়নি। সেজন্য আসলে তেলের দাম কমানোর পাশাপাশি ভাড়া না কমার কারণে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা যদি বলছেন তেলের দাম যেভাবে কমানো হয়েছে সেভাবে যেন গণপরিবহনের ভাড়াগুলো যেন ধীরে ধীরে সমন্বয় করে কমানো হয়। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। নিয়মিত সংস্কার না করায় বেহাল ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ নিয়ে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সড়কের এখন কি অবস্থা দেখছেন, এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড, অর্থাৎ এই রাস্তাটি আলিয়া মাদ্রাসা থেকে পলাশপুর কারিতাস মোড়ের এটি একটি রাস্তা, অর্থাৎ দীর্ঘ দিন ধরে কিন্তু এই রাস্তাটি বেহাল অবস্থায় আছে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ কিছুদিন আগে ঠিকাদার কাজ শুরু করলেও নানান কারণে ঠিকাদার কাজ রেখে তিনি চলে যাওয়ার পরে আরো দুর্ভোগ কিন্তু বেড়েছে। অর্থাৎ এখানকার মানুষের দাবি হচ্ছে দ্রুত যদি এই রাস্তাটি সংস্কার না করা হয় তাহলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিনই বেড়ে চলেছে। অর্থাৎ শুকনো মৌসুমে কানাকন্দ এবং কিছুটা বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছায়। এবং আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই রাস্তাটি সহ নগরীতে যে বেশ কয়েকটি রাস্তা আছে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই রাস্তাগুলো কিন্তু তারা বিশেষ নজরদারিতে নিয়েছে এবং দ্রুত সেই রাস্তাগুলোতে মেরামত করার পাশাপাশি যেন সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করার কথা জানিয়েছেন। আমরা এখানকার সাধারণ বাসিন্দা যারা আছেন অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দুর সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহ নগরীতে বেশ কিছু রাস্তা রয়েছে একেবারেই খানাখন্দের কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই রাস্তা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে এই যে ভোগান্তি সেটি কিন্তু আরো বাড়বে এবং তারা সেটি মেরামতের দাবি কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।